হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে থেকে আমরা শুরু করব এই ম্যাথের যে আমি ক্লাসটা করাচ্ছিলাম এই সময়টাতে। তো আমি দেখছি যে ম্যাথের তোমরা তো ক্লাস তো করছোই, তার পাশাপাশি তোমাদের কিছু প্র্যাকটিস সেট আমি করিয়ে দেবো। তো এখন মোটামুটি 2 সপ্তাহ মতো ডাব্লিউপি কনস্টেবল, কেবি কনস্টেবল, এসএসসি জিডির মক টেস্ট আমি কন্টিনিউ করাবো, কমপক্ষে হলো 1 মাস মতো। আমরা টানাই মক টেস্ট গুলো করাবো যাতে করে তোমাদের প্রিপারেশনের পাশাপাশি মক গুলো কমপ্লিট হয়। কেননা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পুরো মক টেস্ট কেউই করাচ্ছে না আমি দেখতে পাচ্ছি। তো তোমরা যারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তাদের মকটা করাটা ভীষণ জরুরি। তো আমি সেই জিনিসটা কমপ্লিট করাবো। সেই ক্ষেত্রে অবশ্যই বলে রাখি, আজকে যে আমি মক টেস্টের ক্লাসটা করাবো সেটা হলো আমাদের যে ডাব্লিউপি কনস্টেবল যেটা রয়েছে, এই দেখতেই পাচ্ছ তোমরা ডাব্লিউপি কনস্টেবল যে আমার বইটা রয়েছে, এই বইয়েরই 11 নম্বর পার্টটা নিয়ে। তোমরা যে মনে করো বই নিয়ে প্রিপারেশন নেবে, সেটা তো অবশ্যই সব থেকে বেস্ট উপায়। ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশোতে তোমরা পেয়ে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ক্লাসের একটা প্লেলিস্ট আজকে আমি তোমাদেরকে রেডি করে দিচ্ছি। প্লেলিস্টে গিয়ে আগে যে সকল মক টেস্ট গুলো করে দিয়েছি, সেটা ডাব্লিউবি কনস্টেবল হোক বা অন্যান্য যে সকল গুলো হোক, সেগুলো সম্পূর্ণ তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের এই বইটা শুধুমাত্র কিন্তু মক টেস্ট আকারে তোমরা দেখবে না, এটা একটা বই। মানে কেন বলছি, দেখো এই যে এখানে আমাদের দেখো 85টা যে কোশ্চেন থাকছে আমাদের ডাব্লিউবি কনস্টেবলের, 85টা কোশ্চেন তো থাকছেই থাকছে। তারপরে গিয়ে আমাদের যে কোশ্চেনের অ্যান্সার তারপরে তোমরা এইভাবে পেয়ে যাবে। পাওয়ার পরে ওই সকল প্রশ্নের প্রত্যেকটা ব্যাখ্যা, মানে প্রত্যেকটা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। দু একটা কোশ্চেন স্টুডেন্টস এখানে মিস্টেক আছে, তার জন্য রিয়েলি সরি, কারণ আমার কাছে দু একজন এসএমএস করেছিল। কিন্তু তোমাদেরকে বলে রেখি, ওই জায়গায় যেখানে ধরে নাও এইখানে দু একটা জায়গায় মিস্টেক আছে, বাই চান্স যদি মিস্টেকও থাকে, এই যে ব্যাখ্যাটা রয়েছে ব্যাখ্যার মধ্যে কিন্তু কোনো মিস্টেক নেই। ব্যাখ্যা একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, ব্যাখ্যা একদম 100% ঠিক আছে। তো ব্যাখ্যার মধ্যে যদি কোনো মিস্টেক থাকে, ওটার সাথে এটা ট্যালি না করে, তাহলে ওইটুকু তোমরা রেকটিফাই করে নিতে পারবে ব্যাখ্যার মধ্যে। তো ওটা নিয়ে অসুবিধা নেই। দু একটা মিস্টেক সব জায়গাতেই হয়, সব বই পাওয়া যায়। মানে একসাথে এত বড় কাজ একটা নিয়ে যখন আমি বসি, অনেকটাই সময় লেগে যায়, একদিনে হয় না, একবার বসে হয় না, প্রচুর বার বসতে হয়। সেই কারণে টুকটাক হয়ে থাকে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। মানে আমি এই যে ক্লাসগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যদি কোনো মিস্টেক থাকে সেই মিস্টেক্স গুলো তোমরা ক্লাসের মধ্যেই তোমরা দেখে নিতে পারবে এবং সেগুলোকে রেকটিফাইও করে নিতে পারবে। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া রয়েছে। ভিডিও লিঙ্ক তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ফেসবুক পেজেও আমাদের পেয়ে যাবে, স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করে ফেসবুক পেজ, সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি শুরু করছি তোমাদের সাথে আমাদের প্রথম প্রশ্নটা নিয়ে। আমি একটু করে সময় দেবো তোমাদের, সময় দিয়ে তারপরে আমি অ্যান্সার গুলো বলবো। বলে রাখি, ম্যাথ এবং রিজনিং এর যে সময়টা সেটা কিন্তু খুবই অল্প দেবো, নাহলে এই ভিডিও আমার কমপ্লিট করতে কমপক্ষে হলো 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। আমি চাইবো 1 ঘন্টার মধ্যে আমাদের ভিডিওটা কমপ্লিট হোক। ঠিক আছে, তো আজকের যে আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে, আজকের প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। পশ্চিমবঙ্গের কোন জেলায় আমাদের মহকুমা নেই? প্রশ্নটা করেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় আমাদের মহকুমা নেই। তো মাথায় রাখবে স্টুডেন্টস, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু 20টা জেলায় কিন্তু আমাদের রয়েছে কি, আমাদের জেলা পরিষদ আর কি যদি বলো, মানে আমাদের এটা রয়েছে। এইবার এর আমাদের মহকুমা বলতে কি আমাদের মিউনিসিপ্যালিটি বোঝানো হয়েছে। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি রয়েছে কটা? 20টা জেলায় আমাদের রয়েছে। এইবার 20টা জেলার বাইরে আরো আমাদের কটা জেলা থাকছে? 3টে জেলা থাকছে, তাই না? এই 3টে জেলার মধ্যে একটা জেলায় কোনো কিছুই নেই। ঠিক আছে, একটা জেলাতে মহকুমা আছে, আরেকটা জেলাতে কর্পোরেশন আছে। তো বলে রাখি, আমাদের কলকাতা জেলায় কিন্তু আমাদের কর্পোরেশন রয়েছে, কলকাতা কর্পোরেশন খুব ভালো করে জানো। দার্জিলিং জেলাতে কোনো কিছুই নেই, না মহকুমা, না তোমাদের হচ্ছে তোমাদের যদি বলো ইয়ে আর কি কি বলে কর্পোরেশন বলো। ঠিক আছে, এগুলো আমাদের কিছুই নেই। এবার দার্জিলিংটাকে নিয়ন্ত্রণ করে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আর আমাদের যদি বলি এই গেল, আর এই বাদে আমাদের শিলিগুড়ি আমাদের হচ্ছে পার্ট আরেকটা রয়েছে। ঠিক আছে, এই 3টে মোট কথা কলকাতা, শিলিগুড়ি এবং দার্জিলিং, এই 3টে পার্টে কিন্তু আমাদের কোনো রকম কোনো মহকুমা নেই। এবারে আমাদের বাকি যতগুলো রয়েছে বর্ধমান, পুরুলিয়া এবং জলপাইগুড়ি, 3টেতেই আমাদের কিন্তু মহকুমা রয়েছে। কলকাতায় কোনো রকম কোনো মহকুমা নেই, এটা একটা কর্পোরেশন এলাকা, এখানে কর্পোরেশন রয়েছে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস গুলো পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কে ক্যাবিনেট মিশনের সদস্য এর মধ্যে ছিলেন না? স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড ওয়াভেল, স্যার প্যাট্রিক লরেন্স, না এভি আলেকজান্ডার? তো তোমাদের রাইট অ্যান্সারটা কি হবে একটু ফটাফট করে তোমরা বলে দাও, ফটাফট বলে দাও, এটা কি হবে রাইট অ্যান্সার? তো আমাদের ক্যাবিনেট ক্রিপস মিশনে যেটা ছিল, ক্রিপস মিশনে আমাদের ছিল হচ্ছে এভি আলেকজান্ডার। ঠিক আছে, তো আমাদের ক্যাবিনেট মিশন তোমাদের যেটা হয়েছিল 1946 সালে ভারতবর্ষে হয়েছিল। ঠিক আছে, সেটাতে আমাদের কে ছিল? স্ট্যাফোর্ড ক্রিপস ছিল, ও হেনরি ওয়াভেল বা লর্ড ওয়াভেল ছিল, স্যার প্যাট্রিক লরেন্স, সবাই ছিল। ঠিক আছে, এভি আলেকজান্ডার ছিল না। সো অপশন ডি হবে আমার অ্যান্সার হলো
সঠিক উত্তর অপশন ডি 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার এখানকার হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বংশগতির জনককে বা বংশগতির জনক কাকে বলা হয়? আমাদের কিন্তু প্রত্যেক বছর না এই 4টা থেকে মানে কম বেশি প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। মানে এটা অ্যাকচুয়ালি যে প্রশ্নটা হয়, ডারউইনের লেখার একটা গ্রন্থের নাম বলে, তোমরা প্রত্যেকেই জানো। ল্যামার্কের বা বংশ, তোমাদের এইভাবে পরীক্ষা প্রশ্ন আসে। তোমাদের হচ্ছে ইয়েটা কিভাবে তোমাদের থাকবে, তোমাদের ধরে নাও এইভাবে থাকবে, অরিজিন অফ স্পেসিস বাই ন্যাচারাল সিলেকশন, এই যে গ্রন্থটা, এই গ্রন্থের লেখক হচ্ছে আমাদের ডারউইন। এবার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা আমাদের বলেছিল হচ্ছে ল্যামার্ক। হুগো দা ব্রিজ বলেছিল আমাদের হচ্ছে জার্ম প্লাজম যে তত্ত্ব, জার্ম প্লাজম যে তত্ত্ব, এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ব্রিজ। তো এখানে যদি বলে বংশগতি তত্ত্বের প্রবক্তাকে, সেটা আমাদের মেন্ডেল। ইনি হচ্ছে মটর গাছের উপরে তিনি কিন্তু সে বংশগতির যে তত্ত্ব সেটা কিন্তু করেছিলেন, পরবর্তীকালে প্রাণীদের উপরে সে টেস্ট করা হয়ে থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের হচ্ছে অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল, এটা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে, এটা কি ছিল আমাদের ইতিহাস থেকে, এটা কি ছিল সায়েন্স থেকে। তো আমাদের এই বইটার মধ্যে কিন্তু শুধু একটা প্যাটার্নই ফলো করা হয়নি, হ্যাঁ, প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু সমানভাবে আমাদের এখানে ফলো করা হয়েছে, ঠিক আছে। আমাদের একটা পরবর্তী প্রশ্ন কি, আবার ইতিহাসের একটা প্রশ্ন। প্রতাপগড় রাজ্যের শাসক কে ছিল এদের মধ্যে? কালিন্দী শেখ, শের বাহাদুর, ওয়াজিদ না মাজিদি? তো তোমাদের 4 নম্বর যে প্রশ্ন, সেই 4 নম্বর প্রশ্ন আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি, ওয়াজিদ। অর্থাৎ অপশন সি হচ্ছে আমার এখানকার হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও, কি বলেছে, অমুক্ত মাল্যদ্য কে লিখেছিলেন? এটা আমাদের জিকে এর মধ্যেও পড়ছে, আবার পাশাপাশি সায়েন্সের ক্লাস, সরি ইতিহাসের মধ্যেও পড়বে আমাদের। কি হবে? কৃষ্ণ দেবারণ্য, ঠিক আছে, দেবারায়, কৃষ্ণদেবরায়, কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণচন্দ্র, কি বলেছি, কৃষ্ণচন্দ্র কারাকা, নান অফ দ্য অ্যাবাভ। তো অমুক্ত মালাদা যে গ্রন্থটা, সেটার আমাদের রাইটারটা, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, এটা আমাদের অ্যাকচুয়ালি বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি, হ্যাঁ, বিজয়নগর যে সাম্রাজ্য সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। তো রাইটার হচ্ছে আমাদের কৃষ্ণদেব রায়। অমুক্ত মাল্যদা যে গ্রন্থটা, সেটা রাইটার হিসেবে কৃষ্ণদেব রায়, এটা আমাদের ইতিহাসে। পরবর্তী প্রশ্ন কি আছে, 1575 সালে মুনিম খানের মৃত্যুর পর কাকে সুবেদার করা হয়েছিল? এটা আমাদের একটু মানে অ্যাডভান্স কোশ্চেনের মধ্যে আছে। জাহান খান, খানি জাহান, হুসেন আলী না তোমাদের জাফর বাগ? তো তোমাদের রাইট অ্যান্সার আমাদের কোনটা হবে? আমাদের 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 6 নম্বর প্রশ্নের যে আমাদের সঠিক উত্তর, সেটা হবে আমাদের হচ্ছে অপশন বি, খান ই জাহান। খান ই জাহান হলো আমাদের এখানকার হবে সঠিক উত্তর। মুনিম খানের মৃত্যুর পর কাকে সুবেদার করা হয়েছিল? সেটা করা হয়েছিল আমাদের খান ই জাহানকে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি চট্টগ্রাম অস্ত্রাগার অভিনেত্রীর অভিযানের মানে বিদ্রোহী ছিলেন? সরি, বিদ্রোহীর নাম নয়, মানে এদের মধ্যে বিদ্রোহী কে ছিল না। তো আমাদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যেটা আমাদের মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে করা হয়েছিল, সেখানে কে কে ছিল? লোকনাথ বাল, প্রীতিলতা ওয়াদ্দার, মঞ্জয় ঘোষ না গণেশ ঘোষ? তো আমাদের এখানে প্রীতিলতা ওয়াদ্দার, তিনি তো আমাদের ভারতের প্রথম মানে মহিলা শহীদের মধ্যে তিনি বলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে কিন্তু ছিলেনই। এবারেও গণেশ ঘোষ ছিল, লোকনাথ বালও তোমাদের ছিল। তোমাদের কে ছিল না? সেটা ছিল মঞ্জয় ঘোষ বলে কোনো ভদ্রলোক কিন্তু সেখানে যুক্ত ছিলেন না। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে এবং কবে করা হয়েছিল, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এশিয়ার পশ্চিমা চিকিৎসা বা ওয়েস্টার্ন মেডিসিন শেখানোর দ্বিতীয় প্রাচীনতম কলেজ কোনটা? শ্রীরামপুর কলেজ অ্যান্ড হসপিটাল, ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের ক্যালকাটা মেডিকেল কলেজ না ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট? তো তোমাদের এটা যে 8 নম্বর প্রশ্ন রয়েছে, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ কিন্তু সেকেন্ড কলেজ যেখানে আমাদের মানে এই প্রশিক্ষণটা দেওয়া হতো। এই কলকাতা মেডিকেল কলেজ যেটা, সেটা আমাদের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা প্রতিষ্ঠা হয়েছিল আমাদের 1835 সালে, ঠিক আছে। লর্ড উইলিয়াম বেন্টিকের হাত ধরে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তো এটা হবে রাইট অ্যান্সার হবে কলকাতা মেডিকেল কলেজ। ওকে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? এটাও আমাদের একটা ইতিহাসেরই প্রশ্ন। এটা সালটাও খুব গুরুত্বপূর্ণ, 1784 সাল। 1784 সালে আমাদের এশিয়াটিক সোসাইটি আমাদের প্রতিষ্ঠা বা পত্তন হয়েছিল।
কে করেছিল? উইলিয়াম হেনরি, উইলিয়াম জোন্স, উইলিয়াম কেরি না অর্থার উইলিয়াম? তো আমাদের সঠিক উত্তর হবে এই চারটের মধ্যে, সেটা হবে আমার হচ্ছে সঠিক উত্তর অপশন বি। উইলিয়াম জোন্স আমাদের এশিয়াটিক সোসাইটি যেটা, সেটা কিন্তু পত্তন বা প্রতিষ্ঠা করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা আমাদের একটা স্ট্যাটিক জিকের কোশ্চেন। দেখো আমাদের সব পার্টি তোমরা এখানে পাবে কিন্তু, হ্যাঁ, শুধু ইতিহাস শুধু ভূগোল না, সবকিছু মিলিয়ে মিশিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বস্তু শুধু সেগুলি আমাদের এখানে রাখা হয়েছে। বিদ্রোহীকে কাকে বলা হতো? প্রেমেন্দ্রনাথ মিত্র, কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তো আমাদের বিদ্রোহী কবি নামে পরিচিত ছিল কাজী নজরুল ইসলাম। সো অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা হলো ভারত সভা, যেটা আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা করেছিল 1876 সালে। সেটাও যতটা ইম্পর্টেন্ট, এটাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, মানে যখন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যাকচুয়ালি মনে রাখবে স্টুডেন্টস, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের জাস্ট মানে যে মহাবিদ্রোহ, সে মহাবিদ্রোহের পরে পরেই তৈরি হয়েছিল। সেটা কবে হয়েছিল? 29 অক্টোবর 1849, 1850, 1851 না 1852? তো রাইট অ্যান্সার হবে 1851 সাল। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যেটা, সেটা আমাদের হয়েছিল হচ্ছে 29 অক্টোবর 1851 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গান্ধীবাদী চিন্তার উৎকর্ষতা কি? সত্যাগ্রহ, অধিবিদ্যা, অধ্যাত্মবিদ্যা না মোক্ষ? তো মোক্ষ যেটা অ্যাকচুয়ালি এটা এখানকার তো নয়, এটা আমাদের গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের যে প্রধান যে বক্তব্যটা ছিল সেটা ছিল আমাদের মোক্ষ। তো আমাদের গান্ধীবাদী চিন্তার যে উৎকর্ষতা, সেটা আমাদের মেনলি ছিল আমাদের হচ্ছে সত্যাগ্রহ। ঠিক আছে, সত্যাগ্রহ হবে এটার আমার সঠিক উত্তর। তো অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? প্রতি বছর সিংহ দিবস কবে পালন করা? তোমাদের ওয়ার্ল্ড লায়ন্স ডে, ওয়ার্ল্ড টাইগার ডেটাও কিন্তু স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো আমাদের 29 জুলাই ওয়ার্ল্ড টাইগার ডে, এবং ওয়ার্ল্ড লায়ন্স ডে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1 অগস্ট, 5 অগস্ট, 10 অগস্ট না তোমাদের 15 অগস্ট? তো মাথায় রাখবে স্টুডেন্টস, আমাদের যেটা হবে সেটা হলো 10 অগস্ট। 10 অগস্ট যে দিনটা, সেটা হলো কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ল্ড লায়ন্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে। সো অপশন সি হলো আমাদের এটা সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সায়েন্সের কোশ্চেন এবার তোমাদের জন্য। বলেছে কি, এক্স রশ্মির আবিষ্কর্তার নাম কি? মাইকেল ফ্যারাডে, মেন্ডেলিভ, জন ডাল্টন না রনজেন? স্টুডেন্টস আমাদের এই যে বইগুলো রয়েছে না, বইয়ের মধ্যে যে ব্যাখ্যার পার্টটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি যে ব্যাখ্যার পার্টগুলো রয়েছে বড় বড় করে, এই ব্যাখ্যার পার্টগুলোর মধ্যে না এই যে পার্টগুলো রয়েছে এগুলোর, এই পার্টগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। যেমন এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে আমাদের রনজেন। তো রনজেন তো আমরা জানলাম। এবার তো পর্যায় সারণী কি আবিষ্কার করেছিল? মেন্ডেলিভ। জন ডাল্টন কি আবিষ্কার করেছিল? ফ্যারাডে কি আবিষ্কার করেছিল? কোন তার জন্য কে নোবেল পুরস্কার পেয়েছে? সেগুলো কিন্তু সব ডেসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে। বইয়ের লিঙ্ক আবারও বলছি ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের। নিম্নোক্ত কোনটি ধাতুকল্পের উদাহরণ নয়? দস্তা, টিন, অ্যান্টিমনি না আর্সেনিক? এদের মধ্যে কোনটা একটা ধাতুকল্প নয়? তো আমাদের অবশ্যই এখানে হ্যাঁ, দস্তা হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, দস্তা কিন্তু কোনো ধাতুকল্প না। এবার তো আর্সেনিক বলো, অ্যান্টিমনি, টিন, এগুলো প্রত্যেকটা ধাতুকল্পের উদাহরণ। সো অপশন এ হলো আমাদের এখানে দস্তা বা জিঙ্ক যেটা বলা হয়, যার সঙ্গে হলো আমাদের Zn। এটা কিন্তু আমাদের কোনো রকম কোনো ধাতুকল্প না। তুলাযন্ত্র কোন নীতির উপরে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তুলাযন্ত্র বা আমাদের দাড়িপাল্লা যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি, সেটা কোন নীতির উপরে আমাদের ইয়ে করে, স্ট্যান্ড করে থাকে? বয়েলের সূত্র, হুকের সূত্র, বার্নলের নীতি না পাস্কেলের সূত্র? তো আমাদের তুলাযন্ত্র যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের হচ্ছে অবশ্যই হুকের সূত্রের উপরে কার্যাবলীটা নীতি করে, কার্যাবলীটা স্থাপন আছে হুকের সূত্র। আচ্ছা, আমাদের রবার্ট হুকের যে সূত্রটা, সেটা কিসের সূত্র? স্থিতিস্থাপকতার সূত্র। এক কথা যদি বলা হয় যে এটা কোন সূত্র, এটা হলো স্থিতিস্থাপকতার সূত্র। আর বার্নলির উপপাদ্য তো আমরা খুব ভালো করেই জানো, যে কোনো জায়গায় যদি ঝড় হয়, কোনো টিনের বাড়ি থাকে, তাহলে টিনটা কি উপর দিকে উড়ে চলে যায়, তাই না? বা ঘরের মধ্যে যদি মানে বাইরের দিকে যদি বোম ফাটানো হয়, সেখানে একটা শূন্যস্থানে তৈরি হয়, তো কাঁচটা ভেঙে ওই দিকেই চলে যায়, রাস্তায় গিয়ে পড়ে। পাস্কালের সূত্রের উপরে লিফট আমাদের তৈরি হয়েছে, চাপের সূত্র যেটা, সেই চাপের সূত্রের উপরে লিফট তৈরি হয়েছে। বয়েলের সূত্রটা আমরা খুব ভালো করে জানো, বয়েল এবং পাস্কালের যে সূত্রটা, এটা আমাদের পাশাপাশি বলা হয়, যেমন উষ্ণতার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, চাপের উপরে ডিপেন্ড করে এটা আমাদের তৈরি হয়েছে। তো এই সকল বিষয়গুলো আমাদের ব্যাখ্যা আকারে সমস্তটা দেওয়াই রয়েছে ডেসক্রিপশন বক্সে, মানে বইয়ের যে ডেসক্রিপটিভ পার্টটার মধ্যে, সেগুলো অবশ্যই দেখে নেবে একবার। তো রাইট অ্যান্সার হবে আমাদের হুকের সূত্র। হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌলের নাম কি? স্টুডেন্টস, হ্যালোজেন এই যে কথাটা বলা আছে না, এটা কোন গ্রুপ বলতো? আমাদের যে পর্যায় সারণী রয়েছে না, পর্যায় সারণীতে যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, বিভিন্ন যে এলিমেন্টস গুলো রয়েছে,
এই এলিমেন্টের একটা গ্রুপকে আমাদের হ্যালোজেন গ্রুপ বলা হয়। তো এদের এখানে আমাদের হাইড্রোজেন, কার্বন, হিলিয়াম, অক্সিজেন এরা প্রত্যেকেই আছে, কিন্তু এখানে ওই প্রশ্ন করেনি যে এদের মধ্যে মানে মানে কোনগুলো এই গ্রুপের মধ্যে আছে। আছে তো এগুলো সবগুলোই, কিন্তু সব থেকে বেশি যেটা বিক্রিয়া করে থাকে সেই এলিমেন্টের নাম কি? সেই এলিমেন্টের নাম হলো আমাদের হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে হ্যালোজেন গ্রুপের হচ্ছে সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌল, যেটা আমাদের সবচেয়ে বেশি বিক্রিয়া করে থাকে। সো অপশন ডি হবে আমার, এটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাজারামের রাজত্বকালে পেশোয়া ছিলেন, মানে পেশোয়া হিসেবে থাকতো রাজারামের আমলে কে? আচ্ছা, রামচন্দ্র পান্ত আমাত্য, মনোরপদ ত্রিম্বক পিঙ্গল, মরেশ্বর পিঙ্গল, না নানা দেবাব। তো রাইট অ্যান্সার হবে হচ্ছে রামচন্দ্র পান আমাত্য। তো অপশন এ হলো ওটা আমার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর পর্যায়টি অসম্পূর্ণ, কোন পর্যায়টি অসম্পূর্ণ, মানে কোন পর্যায়টা সম্পূর্ণভাবে কমপ্লিট না? আমাদের কোন পর্যায়? প্রথম পর্যায়, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, তৃতীয়, পঞ্চম না সপ্তম? তো কোন পর্যায়টা আমাদের বর্তমানে আমাদের অসম্পূর্ণ রূপে আছে? সেটা হলো আমাদের হচ্ছে অপশন ডি, অর্থাৎ সপ্তম পর্যায়, যেটা যেখানে নিষ্ক্রিয় যেটা এলিমেন্ট গুলো রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো রয়েছে, সেই পর্যায়টা কিন্তু সম্পূর্ণরূপে হলো অসম্পূর্ণ। তো আমাদের সপ্তম পর্যায়, বা আমাদের যদি বলা হয় জিরো, মানে জিরো যেটাকে বলা হয় জিরো আর কি ধরা হয়, সেইটা আমাদের কিন্তু সম্পূর্ণরূপে আমাদের অসম্পূর্ণ রয়েছে। গান মেটালে কোন ধাতু থাকে না? ক্রোমিয়াম, তামা, জিঙ্ক না টিন? তো গান মেটাল কিন্তু স্টুডেন্টস আমাদের তিনটা মেটাল নিয়ে আমাদের তৈরি, ঠিক আছে, তিনটা মেটাল নিয়ে আমাদের তৈরি। তো ওটা কোনটা আমাদের থাকে না? সেটা হলো আমাদের হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা থাকে। এবার তামা, টিঙ্ক, জিঙ্ক এবং টিন, তিনটাই আমাদের দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের গান মেটালের মধ্যে। ঠিক আছে, তোমাদের জন্য একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি, বলো তো কে কত পার্সেন্টেজ করে রয়েছে এই গান মেটাল যেটা আমাদের তৈরি হয়, সেই গান মেটালের মধ্যে কে কত কত পার্সেন্ট করে রয়েছে? ঠিক আছে, এটাও কিন্তু একটা পরীক্ষার জন্য প্রশ্ন আসতেই পারে। নেক্সট কোশ্চেন, পজিট্রন বা প্রোটন যেটাকে বলা হচ্ছে, এটাকে কে আবিষ্কার করেছিল? রাদারফোর্ড, নিলস বোর, অ্যান্ডারসন না স্যাডউইক? স্যাডউইক আমাদের নিউট্রনের আবিষ্কারক, এটা তোমাদের এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। স্যাডউইক কি আবিষ্কার করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে নিউট্রন। তো আমাদের পজিট্রন যেটা, তার যে আবিষ্কারক, তার আবিষ্কারক হলো, তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অ্যান্ডারসন। অপশন সি হবে এখানকার রাইট অ্যান্সার। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে গান এবং নাচ নিষিদ্ধ করেছিল? এই একটা অদ্ভুত রাজা ছিল, শুধু গান এবং নাচ না, হাসিও নিষিদ্ধ ছিল তার সভাতে। তো কে ছিল সেটা? আমাদের বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তো এটা রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেব। ঠিক আছে, জাহাঙ্গীর এই গান, নাচ, ছবি এগুলোর খুব পৃষ্ঠপোষক ছিলেন। বাবরও ছিলেন। হুমায়ুন তো সেভাবে রাজত্ব করতেই পারেনি। যাই হোক, ঔরঙ্গজেব এগুলো সব নিষিদ্ধ করে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন কি রয়েছে? বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারকের নাম কি? এটা যেমন একধারে স্ট্যাটিক জিকে, একধারে কিন্তু সায়েন্সের কোশ্চেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাদারফোর্ড, মার্কনি, টমাস আলভা এডিসন না কোনোটাই না? তো ইজি কোশ্চেন একদম। তো এর রাইট অ্যান্সার আমাদের কি হবে? টমাস আলভা এডিসন হবে রাইট অ্যান্সার। স্টুডেন্টস লাস্টে কিন্তু আমার অ্যান্সার লাগবে, হ্যাঁ, যে তোমরা কত কি তোমরা পেলে। এই 85টা কোশ্চেন আমি করাবো, 85টা আমি আমার মতো করিয়ে দেবো। তোমরা দেখে, যখন তোমরা ভিডিওটা দেখবে, ভিডিওটা পজ করে নিজেকে করবে, করে অ্যান্সারটা দেখবে। এতে করে হবে কি, তোমাদের নিজেদেরও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা নিজেরাও জানতে পারবে যে তোমাদের স্কোর এখন বর্তমানে কত হচ্ছে। টার্গেট কাট অফ এটা এই যে সেটটা রেখেছি এখানে 50 রাখবে, 50 হলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে। জিকে গুলো দেখতে পাচ্ছ অনেকটা সহজ ছিল, হয়তো বা অন্যান্য পার্টগুলো নাও হতে পারে। তো 50-55 পেলে কিন্তু যথেষ্টই নাম্বার। পরীক্ষা দেরি আছে, আশা করছি তার মধ্যে তোমাদের আরো প্রিপারেশন কিন্তু বেটার চলে আসবে। খবরে দেখা গেল শৃঙ্খো কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, সুইমিং, আর্চারি মানে তীরন্দাজ, না ক্রিকেট? যে শৃঙ্খো, এই শৃঙ্খটা তোমাদের কার সাথে আমাদের যুক্ত? সেটা হলো আমাদের সুইমিং। এই শৃঙ্খো কথাটা কোন খেলার সাথে যুক্ত? সেটা হলো আমাদের সুইমিং এর সঙ্গে যুক্ত। অপশন বি হবে রাইট অ্যান্সার। কোনটি একমাত্র রাষ্ট্র যেটি সুলতানি আমলে একটি স্বাধীন রাজ্য বজায় রেখেছিল? ঠিক আছে, সুলতানি মানে নিজেই কিন্তু মানে স্বাধীন রাজ্য হিসেবে ছিল, মানে কোনোভাবে মানে হয়ে পড়েনি, মানে সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসনাধীন হয়ে পড়েনি। তো আমাদের কোনটা হবে? তোমাদের গুজরাট, বেঙ্গল, ওড়িশা না আসাম? তোমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে ওড়িশা। ওড়িশা হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। সো অপশন সি হলো এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী যে আমাদের পার্টটা রয়েছে স্টুডেন্টস, এবার পরবর্তী পার্টটা থাকবে আমাদের হচ্ছে ম্যাথসের। অঙ্কের কোশ্চেন আমরা কমপ্লিট করব। আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক শর্টকাটে করাবো না, আদারওয়াইজ অনেকটাই সময় বেশি লেগে যাবে। তোমরা নিজেদের মতো করে অবশ্যই চেষ্টা করতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু আমি যেভাবে করাচ্ছি যদি সেভাবে করতে পারো, পরীক্ষার হলে 100% তোমাদের মানে
কমপ্লিট করা মানে পরীক্ষা ক্র্যাক করার জন্য 100% তোমাদের প্রিপারেশন আমি রেডি করে দেবো, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। খালি এইভাবে যত তাড়াতাড়ি আমি করবো সেই তত তাড়াতাড়ি তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা কি আছে তোমরা একবার দেখে নাও। কি বলেছে প্রথম প্রশ্নটা? একটি আইটেমের চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিলে এর বিক্রয় মূল্য 24 হয়ে যায়। যখন চিহ্নিত মূল্যে 30% ছাড় দেওয়া হয় তখন ওর বিক্রয় মূল্য কত হবে? এই আমার এখানে প্রশ্ন করেছে, ঠিক আছে? এই যে স্টুডেন্টস অঙ্কগুলো আমাদের এখানে আছে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্কগুলো আমাদের যে ম্যাজিক্যাল ম্যাথ বুক যেটা রয়েছে, মানে আমার যে ম্যাথ বুকটা যেটা আমার নিজে হাতে সম্পূর্ণ তৈরি করা, যার আমাদের শর্টকাট ব্রড মেথড যা আছে সম্পূর্ণটা কিন্তু এখানে তোমাদের তৈরি করা আছে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই এই বইটা থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আদারওয়াইজ আমাদের ডব্লিউবি কনস্টেবল যে প্র্যাকটিস সেট যেখান থেকে এখন আমরা টেস্টগুলো করাচ্ছি, বা আমাদের যদি বলে এসএসসি জিডিতে তো এই ম্যাথগুলো পাবে না, এসএসসি জিডিরও আমাদের বই অবশ্যই পাবলিশ হয়ে গেছে। এখানেও জিডি লেভেলের যে সকল ম্যাথসগুলো বা অন্যান্য পার্টগুলো হিন্দি সহ সম্পূর্ণটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। জিএনএম এনএম এরও বই আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে, যার লিঙ্কও তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে এখন যে কথাটা আমি বলছি, যে এই যে প্রশ্নটা আছে এটা উত্তরটা আমরা কিভাবে করবো দেখো। যখন 20% ছাড় তখন দাম হলো এটা, তাহলে 30% যদি ছাড় দেওয়া হয় তাহলে দাম কি হবে স্টুডেন্টস? দাম 100% কমবে। যত ছাড় তত দাম কম। তাহলে সিম্পল যে হিসাবটা আছে, 24 টাকার উপরে যেহেতু দাম আরো কমবে, কমলে ছোটটা উপরে যাবে, বড়টা নিচে চলে আসবে। তো কাটাকাটি করলাম, 3 আসছে 24, অর্থাৎ 8 দুগুণ কত? 16 টাকা, ঠিক আছে? তোমার হচ্ছে সরি, এরা ছাড় বলেছে, সরি এটা ছাড়ের কথা তো আমি আসছি না। ছাড় দিলে আমার দাম কত হচ্ছে? 80 টাকা। এখানে ছাড় দিলে কত হচ্ছে দাম? 70 টাকা, ঠিক আছে? তাহলে এবার বুঝবে যে যদি 70 টাকা দাম মানে দাম হয়, তাহলে 24 মানে এখানে হলো 80। প্রশ্ন করেছে 70 হলে এখানে কত হবে, ঠিক আছে? এটা শুধু ছাড়ের অঙ্কে নয়। তাহলে আমার কি হবে? এটা 24 গুণন ছোটটা যেটা বললাম উপরে, বড়টা যাবে নিচে। 8 দিয়ে 3 আসছে 24, মানে 3 7 21 টাকা। অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার অপশন বি। অপশন বি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর, ঠিক আছে? আমি আবারও বলি, 20% ছাড় মানে কোনো জিনিসের দাম হবে 80 টাকা। তার মানে 80 টাকা যখন, তার মানে 24 টাকা কোথায়? 80 মানে 24। বলেছে 30% ছাড় দিলে তখন দাম কত হবে? 30% ছাড় মানে কি? 70 টাকা হবে। 70 টাকা হলে দাম কত হবে? 80 মানে 24, 70 মানে কত? তো রাইট অ্যান্সার হবে আমার 21 টাকা হবে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে গিয়ে কি আছে দেখে নাও। কি বলেছে আমার এখানে? পরবর্তী প্রশ্নটা আমার কি বলেছে? কোথায় গেল? 27 নম্বর বলেছে, একজন দোকানদার প্রতিটি আইটেমের দামে 10% ছাড় পাওয়ার দাবি করে, কিন্তু তিনি প্রতিটি আইটেমের দাম 20% বাড়িয়ে দেয়। তিনি কত অংশ লাভ করেন? মানে একজন দোকানদার আছে যে প্রত্যেকটা আইটেমের দাম কি করছে? 10% পাওয়ার দাবি করে, দামে 10% ছাড় দেওয়ার দাবি করে, ঠিক আছে? কিন্তু প্রতিটি আইটেমের দাম আবার 20% বাড়িয়ে দেন, তাহলে কত শতাংশ লাভ হবে? তার মানে ওর একবার 10% একই দ্রব্যের উপরে 10% একবার ক্ষতি হচ্ছে, আবার সেই দ্রব্যের উপরে কি হচ্ছে? 20% কি হচ্ছে? আবার লাভ হচ্ছে। তাহলে এই যে অঙ্কগুলো থাকে, একই দ্রব্যের উপরে যদি ছাড় এবং লাভ দুটোই হয়, তাহলে তার সূত্রটা হলো a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। অর্থাৎ যদি আমার লাভ হয় সেটা হবে প্লাস, যদি আমার লস হয় সেটা হবে আমার মাইনাস। তো আমার কি হবে? প্রথমে লস হয়েছে মানে -10, পরে লাভ হয়েছে +20, পরে -10 ইন্টু +20 বাই 100। 0 0 0 0 কেটে গেল। তাহলে এখানে কত হলো? 10। 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8%। অর্থাৎ লাভ হবে কত? 8%। অপশন বি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। 28 নম্বর প্রশ্নটা কি বলেছে? এখানে মান নির্ণয়ের অঙ্ক আছে। যখনই এই ধরনের মান নির্ণয়ের অঙ্ক থাকবে, একটা ডিজিট কি এরকম, দুটো ডিজিট দেখো দু রকমেরই আছে, আর এই বাদে কিছু নেই, এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে আমার এখানে কি হচ্ছে? এ কিউব প্লাস বি কিউব, এটা একটা পড়ে থাকলো, ভাগ কি বলেছে এখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, এটা আবার আছে। তাহলে আমার আগে দেখতে হবে যে এখানে ভাগ মানে কি স্টুডেন্টস? ভাগ মানে সংখ্যাটা আমার কি হয়? নিচে চলে আসে। মানে আমরা ডিরেক্টলি এরকম লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব, আর ভাগ মানে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আমি এখান থেকে আমরা খুব ভালো করে জানি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো আমার ফর্মুলা। আর নিচে ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো নিচে আমার ছিলই, এই দুটো আমার কি হলো? কেটে গেল। কি পড়ে থাকলো আমার? শুধু এ প্লাস বি। এ প্লাস বি মানে
2.4 আর 8 যোগ করলে কত হবে 32 বা 3.2। তবে 3.2 মানে হচ্ছে অপশন বি হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে 29 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলেছে কি 360-এ কয়টি ধনাত্মক গুণনীয়ক আছে, মানে কয়টা ধনাত্মক গুণনীয়ক আছে আমার 360-এর মধ্যে, এটা আমার এখানে প্রশ্ন করেছে। তো আমাকে এখানে দেখতে হবে যে এই ধরনের প্রশ্নগুলো না একটু স্টুডেন্টস একটু টাইম টেকিং বিষয়। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এখানে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি করেছে, এখানে প্রশ্নটা করে বলছে কতগুলো সংখ্যা দিয়ে 360-কে আমরা ভাগ করতে পারবো, কতগুলো সংখ্যা দিয়ে আমরা 360-কে ভাগ করতে পারবো। যেমন আমরা 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এরকম আমরা কতগুলো সংখ্যা দিয়ে আমরা টোটাল এখানে ভাগ করতে পারবো। তো আমি এখানে সম্পূর্ণটা করে দেখাচ্ছি না, তোমাদেরকে এটা হিসেব করে বের করতে হবে। আমরা যদি হিসেব করি এরকম 1 থেকে 360 পর্যন্ত, 360 দিয়েও 360-কে ভাগ যায়, এরকম টোটাল 24টা সংখ্যা থাকবে যেটা দিয়ে আমরা 360-কে ভাগ করতে পারবো। সো আমার এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে আমার হলো অপশন এ। অপশন এ হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে দেখে নাও। কি বলেছে, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে সরলীকরণ করতে বলছে, আর মাথার উপরে আছে √কিউব। তাহলে সবার আগে এটা যেটা গুণ করে নাও, 125-কে 4 দিয়ে আমার গুণ করলে 500, আর 500-র উপরে যদি 12 থাকে কত হবে 512। নিচে কত আছে 125, এটা কি আছে আমার √কিউব। √কিউব 512 কোন তিনটা সংখ্যা যোগ করলে আমাদের 512 হয়ে থাকে আমাদের, সেটা হলো আমাদের হচ্ছে 8। আর কোন তিনটা সংখ্যা যোগ করলে আমার 125 হয়, সেটা হলো 5। তো 5 দিয়ে এটাকে ভাগ করো, 5-একে 5, নিচে আসলো 3, মানে 1.3 5 হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। সো অপশন সি হবে আমার হ্যান্ডকার হলো সঠিক উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের কিন্তু অলমোস্ট সেম স্টুডেন্টস, অলমোস্ট তোমাদের সেম। কি আমাদের এখানে খালি গুণ করতে হবে, গুণ করে তোমাদেরকে যোগ বিয়োগ করে হিসাবটা বের করতে হবে। সবার আগে গুণের কাজ হবে, তারপরে কিন্তু যোগের কাজ হবে, এটা করতে হবে। ঠিক আছে, আমি এই অঙ্কটা তোমাদের জন্যই রাখলাম। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের জন্য রাখলাম কারণ এটা যেহেতু আমি বুঝিয়ে দিয়েছি, এটা আর এটা কিন্তু সেম আছে, তো এই অঙ্কটা আমি তোমাদের জন্য রাখলাম। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে 32 নম্বর, সেটার জন্য আমরা এখন এগিয়ে আছি। ঠিক আছে, কি বলেছে নেক্সট অঙ্কে, একটি ট্যাঙ্ক দুটি ড্রেন ও এ ও বি দ্বারা 20 মিনিট এবং 30 মিনিটে ভরাট করতে পারে। ঠিক আছে, খালি ট্যাঙ্কটি পূরণ করতে প্রথমে উভয় ড্রেন খোলা হলো, কিছুক্ষণ পর এ বন্ধ করে দেওয়া হলো। এইভাবে মোট হচ্ছে 18 মিনিটে ভরাট করা হয়, তদনুসারে কত সময় পরে এ বন্ধ করা হয়েছিল। মানে বি ট্যাঙ্ক কিন্তু বন্ধ করা হয়নি, 30 মিনিট যেটা আছে বি ট্যাঙ্কের, এই 30 মিনিটের মধ্যে টোটাল 18 মিনিটই চলছিল। কিন্তু যেহেতু দুটো একসাথে কাজ করছে এই জন্য প্লাস দিয়ে দিলাম, কিন্তু এ ট্যাঙ্ক একটা সময় পরে কিন্তু বন্ধ হয়ে গেছিল। তো ধরে নিচ্ছি এই 20 মিনিটের মধ্যে এ ট্যাঙ্ক x মিনিট চলছিল, আর টোটাল কাজ কত হয় সবসময় এক অংশ হয়। বাস এখান থেকে x এর আমার ভ্যালুটা আমার বের করলে আমার এখানে হয়ে যাবে। 6 দিয়ে কেটে নাও, 3 6 18, 6 দিয়ে 5 6 30, লসাগু এখানে 20, 4 5 20, 3 4 12 প্লাস x সমান সমান হ্যাঁ 1। তাহলে আমার কত হবে হচ্ছে 12 প্লাস x ইকুয়াল টু কত হবে 20, নেক্সট ইকুয়াল টু কত হবে 20 মাইনাস 12 মানে কত হবে 8। তো কতক্ষণ আমার ট্যাঙ্কটা চলেছিল 8 মিনিট, মানে প্রথম 8 মিনিট হচ্ছে আমার ট্যাঙ্কটা চলেছিল, চলার পর ট্যাঙ্কটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সো অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, বি দিনে যতটা কাজ করতে পারে এ তার অর্ধেক কাজ করতে পারে। মানে বি এর ক্যাপাসিটি হচ্ছে এর ডবল, বি এর ক্যাপাসিটি এর ডবল, মানে সময় যদি আমি বলি তার মানে এ একটা কাজ যদি 2 দিনে করে বি ওই কাজটা করবে 1 দিনে। তদানুসারে বি যদি একটা কাজ 18 দিনে করতে পারে, তাহলে এ ওই কাজটা কত দিনে করবে, এ ওই কাজটা করবে 36 দিনে। এ বি যে কাজটা 18 দিনে করবে এ ওই কাজটা কত দিনে করবে 36 দিনে করবে। তাহলে দুজনে মিলে একসাথে কাজ করলে সেই কাজটা কত দিনে হবে, তাহলে একজন করছে 18 দিনে আর একজন করছে 36 দিনে, তাহলে লসাগু কত হবে 36, এখানে কত হবে 2, আর এটা দিয়ে করলে কত হবে 1, মানে 3 3 দিয়ে 36 কাটলে 3 12 36, মানে দুজন মিলে যদি সেই কাজটা করে তাহলে না 12 বলেছে, এখানে তো 12 হওয়া উচিত। বি যতদিনের কাজ এ তার অর্ধেক বেশি, ও হো সরি সরি সরি, এখানে একটু ভুল, আমি একটু ভুল করে ফেলেছিলাম। হ্যাঁ একবার কারেকশন, ঠিক আছে অসুবিধা নেই, নিয়ম এটাই হবে, একটু ভুল করে ফেললাম, আমি আরেকবার বলে দিচ্ছি। বি দিনে যতটা কাজ করতে পারে এ তার অর্ধেক বেশি করতে পারে, আমি ভুল মানে জিনিস মেথডটাই ভুল বললাম। মানে বি যদি এক কাজ করে তাহলে অর্ধেক বেশি মানে 1.5 কাজ, এ কাজ করতে পারে 1.5 কাজ। মানে এটা হলো এরকম, মানে যদি বি একদিনে মানে যে কাজটা করতে বি এর 1.5 দিন লাগবে এর সেই কাজটা করতে 1 দিন লাগবে, বি এর যে কাজটা করতে 1.5 দিন লাগবে, হ্যাঁ সেই কাজটা করতে এর হচ্ছে 1 দিন লাগবে।
তাহলে আমি এটাকে পূর্ণ সংখ্যা যদি করে নিই, তাহলে বি এর যে কাজটা করতে 3 দিন লাগবে, এর সেই কাজটা করতে কতদিন লাগবে? 2 দিন লাগবে। তাহলে বি যদি একটা কাজ 18 দিনে করে, বি একটা কাজ যদি 18 দিনে করে, তার মানে 3 মানে 18, তার মানে 1 মানে কত? 6, আর 2 মানে কত হবে? 12। তার মানে এর ওই কাজটা করতে কতদিন লাগবে? 12 দিন। তাহলে একজনের লাগছে 18 দিন, একজনের লাগছে 12 দিন। তাহলে এটাকে হিসাব করলে কত হবে? 36 হচ্ছে, 18 দুগুণ 36, 3 বারং 36, মানে 5। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? তোমার হচ্ছে 36, মানে 5 7 35, 1 5, 7 পূর্ণ 1 5 দিন। দুজন মিলে একসাথে কাজ করলে 7 পূর্ণ 1 5 দিন লাগবে। মানে অপশন ডি হবে আমার অ্যান্সার, হচ্ছে রাইট অ্যান্সার। স্টুডেন্টস, এই লেভেলের অঙ্কগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছে করছো। আমরা তার জন্য কোনো পেইড চার্জও করছি না। খালি এইটুকুই রিকোয়েস্ট থাকে তোমাদের কাছে, তোমরা কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো। আর তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, 6 মাসের মধ্যে, যদি তোমাদের মধ্যে পটেনশিয়ালিটি থাকে, 6 মাসের মধ্যে তোমাদের অঙ্কে মাহির করে দেবো। অঙ্ক আমি যতটা না তাড়াতাড়ি করছি, বোঝাতে হয়তো আরো বেশি সময় লাগছে, তোমাদের করতে তার থেকেও কম সময় লাগবে। ঠিক আছে? তো অঙ্ক শিখতে হলে বা চাকরি পেতে হলে চোখ বন্ধ করে তোমরা যোগাযোগ করো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে। আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম সেরা প্রতিষ্ঠান। বিগত 8 বছর ধরে কিন্তু আমরা এই সার্ভিস দিয়ে চলেছি, এবং সেরা সার্ভিস যারা যারা আমাদের এখানে চাকরি পেয়েছে বা পড়ছে তাদের কাছে শুনলেও তোমরা জানতে পারবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি ত্রিভুজ যার বাহুগুলো রয়েছে কত? 9 সেমি, 12 সেমি আর 15 সেমি দীর্ঘ, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, মানে আমার হচ্ছে এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে 9, একটা হলো 12, আর একটা হলো 15। তাহলে ভিতরের যে বৃত্তটা হবে, এই যে বৃত্তটা আমার ভিতর দিকে হচ্ছে বৃত্তটা, এর কি বলেছে? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কত? সবার আগে স্টুডেন্টস, আমার যদি ব্যাসটা আমি বের করে নিই না, ব্যাসটা বের করে নিলে কিন্তু ব্যাসার্ধ আমার খালি জাস্ট অর্ধেক করে দিলেই আমার হয়ে যাবে। তাহলে আমাকে সবার আগে কি বের করতে হবে? ব্যাসটা বের করতে হবে। ঠিক আছে? এই অঙ্কটা করতে গিয়ে একটা জিনিস মানে চোখে পড়লো আমার। দেখো, এই যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, মানে কেমন করে? দেখো, 9 স্কোয়ার করলে কত? 81, 12 স্কোয়ার করলে কত হবে আমার? 144, আর 15 স্কোয়ার করলে হবে 225। মানে 144 আর 81 যোগ করলে কত হবে? 225 আমার হবে। তার মানে কি, এটা আমার 15, এটা 12, এটা হবে 9। এটা আমি এই অবধি কনফার্ম, এটা নিয়ে কোনো ভুল নেই। এবার যদি আমার বলা হয় কোনো সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ বলে না, এই যে এই পার্টটা, এটা সবসময় হয় যে আমার যে ইয়েটা রয়েছে, আমার যে ভূমিটা রয়েছে, সেই ভূমির 3 ভাগের 1 ভাগ, মানে আমার রাইট অ্যান্সার হবে হচ্ছে 3 হবে এটা আমার সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? 1140 টাকা একটা টেবিল কিনে একজন ব্যক্তির 5% ক্ষতি হয়, তদানুসারে 5% লাভের জন্য তিনি কত টাকা টেবিলটি বিক্রি করবেন? ওই ভদ্রলোক কি করছে? 1140 টাকায় কিনছে, কিনে নিয়ে অলরেডি ক্ষতি করে ফেলছে। তার মানে কেনা দাম কত ছিল? 100, 5% ক্ষতি মানে 95, আর বিক্রি করবে 105 টাকায়, 100 টাকার মধ্যে। ঠিক আছে? তাহলে তার লাভটা দেখতে পাওয়া যাবে। তো 100 100 আমার কেটে গেল। হ্যাঁ, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 19 95, 5 21 এটা 19 দিয়ে করলে কত হবে? 6 0 60, 0 6 1 কে 6, 6 2 12, মানে 1260 টাকা হবে আমার রাইট অ্যান্সার। অপশন এ হবে আমার এটা সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি আইটেমের বিক্রয় মূল্যে 12 টাকা হ্রাস, তার 5% সম্ভাবিত লাভ 2.5% ক্ষতিতে রূপান্তরিত হবে। মানে এক কথায় যদি আমি অঙ্কটা এইভাবে বলি, যে আমার এখানে কি রয়েছে, মানে এখানে আমার যদি 5% লাভের কথা বলছে না, মানে যদি 5 প্লাস হয়, ও 12 টাকা কমানো মানেই 2.5 ক্ষতি হয়ে গেল, মানে 2.5 ওর হচ্ছে লস হয়ে গেল। তো এই যে লাভ এবং ক্ষতির যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত রয়েছে? আমার 7.5-এর গ্যাপ রয়েছে। তার মানে আমি একদম 100% বলতে পারি এই 7.5 মানেই আমার কত? 12। ঠিক আছে? 7.5 মানেই 12, পার্সেন্টেজে 7.5 মানেই টাকাতে 12। তার মানে 7.5% মানে যদি 12 টাকা হয়, তাহলে জিনিসটার দাম সবসময় কত হবে আমার? 100%। তাহলে 100% যদি হয়, তাহলে 12 গুণ 100 নিচে চলে আসবে কত? 7.5। ঠিক আছে? পয়েন্ট উঠালাম, নিচে উপরে চলে গেল 10, 5 2 10, 5 15 75, 3 দিয়ে 3 4 12, 3 5 15, 5 দিয়ে গেলে কত? 5 গুণ 100, 4 2 8, 8 2 16, মানে 160 টাকা। অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে আমার? অপশন বি, 160 টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে? তো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কত তাড়াতাড়ি এবং কত দ্রুত অঙ্কগুলো করছি, এবং সেই অঙ্কগুলোই কিন্তু স্পিডটা শুধু আমার আনলে হবে না স্টুডেন্টস, আমাদের কাজ শেষ, আমার চাকরি বাকরি করা হয়ে গেছে, আমরা এখন ক্লাস করাচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এই স্পিডটাকে ধরা। তার জন্য আমার লেখা যে বই,
এসএসসি জিডি বলো, ডাব্লিউবি কনস্টেবল বলো, বা আমার ম্যাথের বইগুলো বলো, এই বইগুলো একটু ব্যবহার করো, করে দেখো কি লাভ হয়, তোমরা ঠিক বুঝিয়ে যাবে। তাড়াতাড়ি করাটা কিন্তু চাকরি পাওয়ার জন্য সব থেকে বেশি জরুরি। হ্যাঁ, অঙ্ক সবাই পারে, যে কজন প্রিপারেশন নেবে 6 মাস মোটামুটি একটা লেভেলে চলেই যাবে, তাড়াতাড়ি পারাটা খুব জরুরি। ওকে, তো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা কি রয়েছে একবার দেখে নাও। বলেছে যখন একজন ব্যক্তি 20% টাকা বেতন বৃদ্ধি পায় তখন তার বেতন 24,000 টাকা হয়ে যায়, সেই অনুযায়ী তার আগের বেতন কত ছিল। জলের মতো অঙ্ক। 20% বেতন বৃদ্ধি মানে কত? 120 টাকা। তার মানে আগে কত ছিল? 100 টাকা। তাহলে এই 24,000-এর পরিপ্রেক্ষিতে 100 টাকা মানে আমার কত হবে? শূন্য শূন্য কেটে গেল, 12 দুগুণ 24, মানে কত হবে? 20,000 টাকা। মানে রাইট অ্যান্সার হবে অপশন এ হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? যদি চালের দাম 25% বৃদ্ধি পায় তাহলে একজন গৃহকর্তা তার খরচ কত শতাংশ কমাতে হবে যাতে তার চালের ক্রয়ের আয় ব্যয় না বাড়ে। আমি একটা সূত্র তোমাদের এর আগেও বলেছিলাম, এইটুকুর উপরই অঙ্কগুলো আছে। 16×2=3, 20, 25 আর 33×1=3। যদি কমার কথা বলে এক ঘাট কমিয়ে দেবে, উত্তর বেরিয়ে যাবে। মানে এখানে কত আছে? 25% আছে, রাইট অ্যান্সার হবে 20। 20 হবে এটা সঠিক উত্তর। এটা যদি অঙ্কের আকারে করি না তাহলে এইভাবে হবে, 25% বৃদ্ধির কথা বলছে, মানে 100টা হয়ে গেল কত? 125। ঠিক আছে, 100 হলে কত হবে? তার মানে কত হবে? 100 গুণ 100, নিচে চলে আসবে 125। কাটাকাটি করো, 4 এখানে আসবে 5, 5 দিয়ে 5 কুড়ি 100 মানে কত? 80। 100 থেকে 80 বাদ দিলে কত হবে? 20। তো রাইট অ্যান্সার হবে আমার 20 হবে এখানকার সঠিক উত্তর। শর্টকাট গুলো দেখে নাও কিভাবে করাচ্ছি, সেগুলো পরবর্তী গেলে কিন্তু তোমার কাজে দেবে। বলেছে একটি পণ্য ট্রেন একটি স্থান থেকে একটায় 18 কিলোমিটার বেগে চলতে শুরু করে। একটি দ্বিতীয় পণ্য ট্রেন একই স্থান থেকে বিকেল 3টের দিকে একই দিকে চলতে শুরু করে এবং রাত 9টার সময় গিয়ে ট্রেনটাকে অতিক্রম করে। সেই দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? একদমই জলের মতো অঙ্ক। ঠিক আছে, সবার আগে দেখবে যে এই একটাই যে শুরু করেছিল সেও একই দিকে যাচ্ছে, যে 3টায় যাচ্ছে। একটা থেকে তিনটা পর্যন্ত কতটা পথ এগিয়ে গেল? ওর এগিয়ে গেছে আমার কত? 36 কিলোমিটার কিন্তু এগিয়ে গেছে, তাই না? ও কতটা পথ কভার করবে? 18, মানে 2 ঘন্টায় কতটা যাবে? 36 কিলোমিটার পথই চলে গেছে। এইবার পেছন দিক থেকে ও ধাওয়া দেওয়া শুরু করলো, নিশ্চয়ই এর স্পিড বেশি ওর থেকে, ওই জন্য ওকে গিয়ে ধরে ফেলছে। তার মানে আমি এমনিও বলতে পারি এখানে উত্তর আমার এখানে কত? 18 বা 15, এটা কোনোটাই হবে না, হয় উত্তর হবে 24 বা 30। তো যাই হোক, দেখে নি কত হচ্ছে। এবার কত সময় নিল ওকে ধরতে? 3টা থেকে 9টা পর্যন্ত, মানে কত? 6 ঘন্টা, তাই না? 6 ঘন্টাও কিন্তু সময় নিয়েছে। তাহলে আমি এইটুকু বলতে পারি যে 6 ঘন্টা ওর কিন্তু সময় নিয়েছে এই বাড়তি, আর যে বাড়তি 36 কিলোমিটার এগিয়ে গেছে সেটা কভার করার জন্য। ঠিক আছে, তাহলে আমার যদি স্পিড বলা হয় তো স্পিডটাকে এক্স যদি ধরে নিই তাহলে কত হবে? 6 কিলোমিটার এক্সট্রা প্রতি ঘন্টায়। তার মানে কি হবে? ওর যদি এখন স্পিড আগেরটা যদি হয় 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন যে পিছন থেকে ধাওয়া মারছে ওর স্পিড কত হবে? আমার 24 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে? আমার অপশন এ, 24 কিলোমিটার পার ঘন্টা হবে আমার এখানকার সঠিক উত্তর। অর্থাৎ দ্বিতীয় ট্রেনের যদি স্পিডটা বলা হয়, দ্বিতীয় ট্রেনের স্পিডটা হলো আমার 24 কিলোমিটার পার ঘন্টা, হচ্ছে এটা আমার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও। বলেছে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মোট 480টা কয়েন আছে। তাদের মূল্য, হেন কোনো পরীক্ষা হয় না স্টুডেন্ট যেখানে এই অঙ্কটা তোমরা কিন্তু পাবে না। তাদের মূল্য 5:3:1 অনুপাতে রয়েছে, সেই অনুযায়ী কয়েনের সংখ্যা কত? 100, 200, 100, 280, 50, 30, 400, 150, 180, 150, 30, 90, 90। ঠিক আছে, তাহলে আমার এখানে অঙ্কটা আমি কিভাবে করবো? এর আগেও আমি বহুবার এই অঙ্কটা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হবে? এখানে কত আছে? 50 পয়সা আছে, 25 পয়সা আছে আর 10 পয়সা আছে। 50 পয়সা আছে, 25 পয়সা আছে আর 10 পয়সা আছে। তাদের কি বলেছে? মূল্যের অনুপাত। তাদের মূল্যের অনুপাত কত বলেছে? 5, 3 আর 1। তার মানে 5 টাকা আছে 50 পয়সা, 3 টাকা আছে 25 পয়সা, 1 টাকা আছে 10 পয়সা। তাহলে এবার আমাকে একটা জিনিস বুঝবে যে আমার এখানে কয়েনের পরিমাণ বলেছে, এখানে কিন্তু কটা? 480টা, নাকি টাকার পরিমাণ বলছে? তো আমাকে সবার আগে এখানে কয়েনের পরিমাণ বের করবো। তো 5 টাকা যদি 50 পয়সা থাকে তাহলে কটা কয়েন হবে? 10টা কয়েন। 3 টাকা যদি 25 পয়সা হয় তাহলে আমার টোটাল কয়েন কটা হবে? 12টা কয়েন। আর 1 টাকা যদি 10টা কয়েন হয় তাহলে আমার 10টাই কয়েন হবে। এটা নিয়ে আমার কোনো ভুল নেই। এই অবধি আমার এখানে কয়েন রয়েছে। ঠিক আছে, 1 টাকা রয়েছে, 10 টাকা, ঠিকই আছে। 1 টাকা 10 পয়সা রয়েছে, 1 টাকা, হ্যাঁ 10টা কয়েন।
25 পয়সা রয়েছে হচ্ছে 3টা, মানে 12 টাকা, ঠিক আছে। তাহলে মোট আমার এখানে কয়েন কটা হচ্ছে 10 10 20 বা 12 32টা কয়েন। এই হলো আমার টোটাল 32টা কয়েন। তো এবার বলছে কি সেই অনুযায়ী কয়েনের সংখ্যা কত, মানে কয়েনের সংখ্যা চেয়েছে, ঠিক আছে। তার মানে বলতে পারি 32 মানে 480, তাহলে 32 মানে যদি 480 হয় তাহলে 1 মানে কত আগে সবার আগে সেটা বের করে নিই। তাহলে 480 কে যদি 32 দিয়ে আমি ভাগ করি তাহলে কত হবে, 32 কে 32, 5 32 সঙ্গে 160 মানে 15, মানে 1 মানে যদি 15 হয় তাহলে 10 মানে কত হবে 150, 12 মানে কত হবে 180, আর 180 আর এটা কত হবে 150, মানে 50 150 150, সরি 150 180 আর 150, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হবে আমার অ্যান্সার হচ্ছে সঠিক উত্তর। ওকে, স্পিড গুলো কিন্তু ফলো করবে স্টুডেন্টস, এই স্পিডটাকেই তোমাকেও ফলো করতে হবে পরীক্ষার হলে, তবেই কিন্তু একদম সেরা প্রস্তুতিটা তোমাদের রেডি হবে। নেক্সট কোশ্চিন, 1740 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে, যাতে করে গিয়ে কি হয়, ওকে, যাতে করে গিয়ে এ এর 0.5, বি এর 0.6, সি এর 0.75, সেই অনুযায়ী সি কত টাকা পেয়েছে, ঠিক আছে। তাহলে সবার আগে এবিসি এর ভ্যালুয়েশনটা বের করে নেব। মাথায় রাখবে স্টুডেন্টস, কোনোদিনও কিন্তু ওই সমান সমানের উপর দিয়ে ভ্যালুয়েশন বের হয় না। ভ্যালুয়েশন সবসময় আমার কিসের উপরে বের হয়, আমার কিন্তু সংখ্যাটার নিচে কত আছে তার উপরে ভ্যালুয়েশন বের হয়। মানে কি বলতে চাইছি, এ ইকুয়াল টু কত বলছে 0.5, এটা থেকে কিছুই বেরোবে না আমার, তো পয়েন্ট উঠিয়ে দাও, নিচে কত চলে আসলো 10, কেটে কত হলো 2, মানে a/2 এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু। সেম অ্যাজ বি এর 0.6 মানে 0.6, মানে বি এর কত হবে, বি 0.6 মানে কত, কেটে 10 চলে আসবে, মানে 3/5, ঠিক আছে, 3/5। তো এটাকে যদি আমি নিচে আমার কত আছে, মানে এটা ইকুয়াল টু করলে কত হয়, বি কত উপরে গেল 3, নিচে চলে আসলো 5, উপরে কিছুই রাখা যাবে না, পরে দেখছি। সি কত আছে, সি পয়েন্ট মানে হচ্ছে 3 এর নিচে 4, মানে এখানে কত হবে 3c/4। সবার আগে উপরের টাকায় উঠাও, উপরে কত 3 আছে, কেন 3 আছে, তো উপরে কি করবো, নিচে 3 দিয়ে গুণ করে নিই, তাহলে উপরটা কেটে যাবে। এটাকেও 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করি, 3 3 কেটে গেল, এই 3 কেটে গেল, বি পড়ে থাকবে, সরি 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হয়ে থাকবে, এ এর নিচে কত পড়ে থাকলো, এর নিচে পড়ে থাকলো 6, বি এর নিচে পড়ে থাকলো 5, আর সি এর নিচে পড়ে থাকলো 4। এটা হলো আমার অ্যাকচুয়াল অনুপাত, মানে আমরা বলতে পারি এ বি সি এর অনুপাত কত, 6:5:4। তাহলে তিনটাকে যদি আমি যোগ করি, তিনটাকে যোগ করলে কত হবে 15, মানে এই 15 বরাবর কত হচ্ছে, এই 15 বরাবর হচ্ছে আমার 1740 টাকা। 15 বরাবর আমার কত হচ্ছে 1740 টাকা। তাহলে আমার এখানে কি বলেছে, সি এর টাকা কত, মানে 4 বরাবর কত হবে, তাহলে 1740 ইন্টু 4, আর কত আমি বের করলাম টোটাল 15 দিয়ে এটাকে ভাগ করবো, বাস হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করে 15 কে 15 2 24, 15 কে 15 9 90, 6 15 90, মানে 400 লং 64 4, মানে 464 টাকা, মানে অপশন ডি হলো রাইট অ্যান্সার। অপশন ডি 464 টাকা হলো আমার হ্যান্ডকার হবে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি ক্লিয়ার করতে পারছি। স্পিড ম্যাটার করবেই স্টুডেন্ট, স্পিড উঠাতেই হবে যেভাবেই হোক। স্পিড উঠানোর একটাই উপায়, তোমাদের স্মার্ট গ্যালাক্সির আমাদের যে ম্যাজিক্যাল ম্যাথ বইটা রয়েছে এটাকে ফলো করো, ফলো করে স্পিডটাকে বাড়াও, আর আমার ক্লাসগুলো রেগুলার দেখো, দেখে স্পিড কিভাবে উঠাতে হয় সেটাকে বোঝো। স্পিড যখনই ওঠাবে তখনই কিন্তু সঠিক প্রিপারেশন তৈরি হবে। আর একটা জিনিস তোমাদের বলে, যদি মনে করো যে এই লেভেলের প্রিপারেশন আমি নেব, তাহলে কোনো কথাবার্তা না বলে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অ্যাডমিশন নাও, বালুয়ার হেড অফিস, যেখানে আমি ক্লাস করাই। তোমাদের স্পিড ওঠানোর দায়িত্ব আমার, সেটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। একজন কত বলেছে, 7,800 টাকায় 6টা টেবিল আর 12টা চেয়ার কিনছে। একটা টেবিলের গড় মূল্য কত, 750 টাকা হলে একটা চেয়ারের গড় মূল্য কত, একদম জলের মতো অঙ্ক। 6টা টেবিলের দাম কত হবে, 750 টাকা করে হলে 1500, 15কে 3 দিয়ে গুণ করলে 3 পরম 45, মানে 4500 টাকা। বাকি হচ্ছে 7,800 টাকা দিয়ে বিয়োগ করে দাও, তার মানে কত হচ্ছে 0 0 3, আর দিক থেকে 3, 3300 টাকা। তাহলে ও কি করছে, এবার 12টা চেয়ার কিনছে, তাহলে 12টা চেয়ারের দাম কত, 3300 টাকা। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে হবে 3 দিয়ে 3 11 33, এটা গেল 4, 2 দিয়ে কাটলে কত হবে আমার এখানে 55 550, আর 2 দিয়ে কাটলে হবে আমার এখানে হচ্ছে 27 275 টাকা। অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, 43 নম্বর প্রশ্ন বলেছে কি, একটি ক্লাসে 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50 কেজি। শ্রেণী শিক্ষকের ওজনও এর মধ্যে অন্তর্ভুক্ত হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। সেই অনুযায়ী শিক্ষকের ওজন কত? ঠিক আছে, 25 জন ছাত্র ছিল, তখন তাদের ওয়েট ছিল আমার কত আছে 50। যখন একজন বাড়বে, তখন একজন বাড়া মানে কত, 25টা হয়ে যাবে আমার কত 26 জন হয়ে যাবে। ঠিক আছে,
আর প্রত্যেকের গড় ওজন বেড়ে কত হবে, আমার 1 কেজি বাড়ে যাবে। তাহলে 1 কেজি যদি বাড়ে তার মানে 26 জনে কত বাড়বে, 26 কেজি হবে। তাহলে ওই যে নতুন লোকটা আসবে তার ওজন কত হতে হবে, আগে কত ছিল 50 কেজি, তাহলে এখন কত বাড়লো, মোট বয়স 26 কেজি, মানে নতুন লোকটার বয়স হতে হবে আমার হচ্ছে 76 কেজি। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। মানে নতুন যে লোকটা আসবে তার ওজন আমার হতে হবে অবশ্যই 76 কেজি। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কগুলো যেভাবে করাচ্ছে স্টুডেন্ট, সেই মেথড গুলো দেখে নাও, গোল্ডেন মেথড গুলো তোমরা দেখে নাও। এগুলো তোমাদের চাকরি পেতে কতটা মানে সুবিধে করবে তোমরা জাস্ট পরীক্ষার হলেই বুঝতে পারবে যদি এই মেথড গুলোতে অঙ্কগুলো তোমরা করতে পারো। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে, একজন রেডিও বিক্রয় কর্মী 2.5% লোকসানে একটি রেডিও বিক্রি করেছে। যদি সে একই জিনিস 100 টাকা বেশি দামে বিক্রি করতো, তিনি 550 টাকা লাভ করতেন। সেই অনুযায়ী 12% লাভের জন্য তাকে কত টাকায় রেডিও বিক্রি করতে হতো। অপশন লাগবে না, ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি। দেখো, একজন রেডিও কর্মী 2.5% লোকসানে বিক্রি করে, মানে লোকসান করছে 2.5 টাকা। তাহলে সে যদি 100 টাকায় বিক্রি করতো তার লাভ হতো 7.5 টাকা, এটা লাভ হতো। তো এই যে মোট গ্যাপ, মানে লস থেকে লাভের দিকে যাওয়ার গ্যাপ, এটা কত, 2.5 থেকে 7.5-এর মাঝখানে গ্যাপ হচ্ছে 10%। 10%-এর গ্যাপ, এই 10%-এর গ্যাপ কখন তৈরি হচ্ছে, যখন 100 টাকা সে বেশি দাম নিচ্ছে। মানে আমি সিম্পলি বলতে পারি 100 মানে কত হচ্ছে আমার 10 মানে কত 100 টাকা, 1 মানে কত 10 টাকা, আর 100 মানে কত আমার 100 মানে হচ্ছে 1000 টাকা। 1000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল দাম। আর যদি সে 12% লাভ করতে চায় তার মানে মালটার দাম হবে 112 টাকা। তো 0000 কেটে গেল, 112 শূন্য, মানে 1120 টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর। অর্থাৎ অপশন তোমার কোথায় রয়েছে দেখে নিই একবার 44 নম্বর প্রশ্নে। 1220 হবে, 25 হবে না, ভুল আছে অঙ্কটা হয়তো বা 1200 তোমার হচ্ছে 1120 টাকা হবে আমার হ্যান্ডকার হলো সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা কি রয়েছে একবার দেখে নাও স্টুডেন্টস। কি পরিমাণ রাশি যদি এখানে 5% টাকা, কি বলেছে এখানে আমার পরবর্তী প্রশ্নটা, কি পরিমাণ রাশি যদি 5% বার্ষিক, মানে অর্থাৎ 365 দিন, এটা দিনের হিসেবে বলছে, হ্যাঁ, সহজ সুদের হাতে দেওয়া হয়, তার প্রতিদিন 2 টাকা করে সুদ পাওয়া যাবে। স্টুডেন্টস আমরা জেনারেলি জানি কি সুদের যে সূত্রটা, সুদের সূত্রটা আমার কি রয়েছে, এখানে রয়েছে আমাদের হচ্ছে আসল, ঠিক আছে, আসল সুদের আমার এখানে রয়েছে সুদের হার, আর আমার এখানে রয়েছে হচ্ছে গুণ বছর, আর নিচে কি থাকে আমাদের 100। এখানে যেহেতু বছরের গল্প নেই, আমার এখানে দিনের গল্প আছে, তো আমরা কি করবো, এটা বছর করার জন্য নিচে খালি 365 দিয়ে এটাকে আমরা ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে আমার এখানে সুদ কত হচ্ছে 2 টাকা, 2 টাকা সুদ। আসল দেওয়া নাই, এক্স ধরে নিচ্ছি। সুদের হার 5 আছে, আর হচ্ছে আমার এখানে কি বলেছে, প্রতিদিন, দিন মানে একদিন, একদিন মানে হচ্ছে নিচে গেল 100, আর নিচে চলে যাবে 365। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুণ 10 20। ঠিক আছে, তাহলে এখানে কত, 2 দুগুণ 4, 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 0, 4 5 20, 4 24, 2 26, 3 4 12, 2 14, 14,600। অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট আনসার। 14,600 টাকা যদি আমি একদিনের জন্য রাখি, তাহলে 2 টাকা করে সুদ পাওয়া যাবে, যখন বার্ষিক সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার আমার হবে হচ্ছে 5%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে আমার 46 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলেছে। একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে। ওই সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে, একদম জলের মতো অঙ্ক। ঠিক আছে, তাহলে একটা জিনিস সিম্পলি বোঝো, যখন আমার একটা সংখ্যাকে আমরা যদি 56 দিয়ে ভাগ করি, তাহলে 56 দিয়ে ভাগ করলে আমার 29 ভাগশেষ কখন থাকবে, ধরুন আমি এখানে 1 নিলাম, তাহলে আমার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা আমার 56 থেকে 29 বেশি। মানে আমি এখানে যদি 56 সাথে 29 যোগ করি, 30 যোগ করলে কত হবে, 56 আর 30 আমার হচ্ছে 86, মানে আমার এখানে লাগবে হচ্ছে 85। 56 কে 56, তাহলে এখানে আমার 29 রিমেনিং থাকবে, যেটা আমার বলা আছে 56 আমার 29 ভাগশেষ বলেছে। তাহলে 1 দিয়ে ভাগ করলে আমার কত হবে, সেখানে আমার 56ই থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি সংখ্যাটা ধরে নিই 85, তাহলে 85টাকে যদি আমি এখানে 5 কত 8 দিয়ে ভাগ করতে বলছি, 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 10 80, তাহলে ভাগশেষ কত থাকবে 5। সো অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তুমি এখানে 85 না ধরে 170 ধরো বা যাই ধরো, যে ক্ষেত্রে আমার লাস্টে আমার কত হবে 29 খালি আমাকে আনতে হবে। তুমি যেটাই করো না কেন, যে সংখ্যাটা আমার মিডিলে থাকবে, মানে যে সংখ্যাটাকে আমরা ভাগ করব, সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করলে ডেফিনেটলি আমার কত হবে, আমার এখানে 5 থাকবে আমার হচ্ছে ভাগ শেষ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, না ভাগফল না, এটা হবে ভাগ শেষ। এখানে কারেকশন করে নেবে স্টুডেন্টস, এখানে ভাগ শেষ হবে, হ্যাঁ এটা ভাগ শেষ হবে এখানে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে কি, √0.9 এর মান কত। ঠিক আছে, √0.9 এর মান কত।
এখানে যে অপশনগুলো রয়েছে আই থিঙ্ক এখানে অপশনটা একটু গন্ডগোল আছে, এই অপশনটাকে তোমরা একটু স্কিপ করে যাবে, এখানে অপশনের দরকারই নেই। এটা √0.9 যে আছে এটার আমার রাইট অ্যান্সার হবে 0.03, ঠিক আছে, না 0.3, অনলি 0.3 দিলেই তো হবে, ঠিক আছে, 3.9 0.3 হবে, এটার আমার হচ্ছে রাইট অ্যান্সার। √9 এর মানে হচ্ছে 0.3, ঠিক আছে, ওকে। নিচে ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 3x + 1 = 5 হলে x এর মান কত হবে? একদম জলের মতো প্রশ্ন রয়েছে। +1টা যদি ওই পারে নিয়ে যায় কত হবে? -1, মানে 3x = কত হবে? 4, আর x = তাহলে আমার কত হবে? 4 এর নিচে 3, 4 এর নিচে যদি আমার 3 হয়, এখানে তো অপশন আর কিছুই নেই, এটাই আর রয়েছে অপশন সি, 4/3 হচ্ছে রাইট অ্যান্সার, 4/3 এটা আমার সঠিক উত্তর। এই অঙ্কগুলো দেখো, শেষের দিকের অঙ্কগুলো একদম ইজি অঙ্ক, একদম পাতি অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, হ্যাঁ, মানে আগের অঙ্কগুলো আমরা যেটা ডেসক্রিপটিভ ওয়েতে করলাম, এই অঙ্কগুলো একদম পাতি অঙ্ক রয়েছে। তো তোমাদের যে শুধুমাত্র মানে বড় অঙ্কগুলো স্টুডেন্টস আসবে ওরকম কিন্তু মানে ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে, যে বইগুলো আমি তোমাদেরকে বারবার বলছি, এই বই কিন্তু এই প্যাটার্নগুলোই সাজানো রয়েছে, মানে শুধু যে কঠিন অঙ্ক বা শুধুই সোজা অঙ্ক ওরকম কোনো ব্যাপারই নেই, এখানে কিন্তু সম্পূর্ণটা ওইভাবেই সাজানো রয়েছে যেভাবে তোমাদের প্রয়োজন পড়বে। সহজ অঙ্ক, মিডিয়াম লেভেলের এবং হাই লেভেল সবকিছু তোমরা কিন্তু এখানে ইনবিল্ট পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে আমাদের 49 নম্বর প্রশ্ন, একবার দেখে নাও, একটু ক্লিয়ার করে নিয়ে এই জায়গাটা। কি বলেছে দেখে নাও, আগে ট্রাই করে নাও নিজেরা। দেখো কি বলেছে আমার এখানে, 5 4 6 + 2 2 2 ডিভাইডেড বাই 6 × 9। এই অঙ্কগুলো করার সময় সবার আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তো আমরা এটাকে কিভাবে লিখবো? +2 2 2, ঠিক আছে, ভাগ মানে কি চলে আসবে? নিচে চলে আসবে 6 × 9, এই গোটাটা কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে, ভাগ সরি ভাগ সরি উপরে চলে যাবে, এটাকে নিচে, এটা উপরে চলে, গুণ 9, ঠিক আছে, ওকে, গুণ 9 এটা আমার রয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে ভাগ করলে আমার কত হচ্ছে একবার দেখে নাও, ঠিক আছে, 3 দিয়ে 3 × 9, 3 × 2 = 6, ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 2 দিয়ে যদি কাটি কত হবে? 111। তাহলে আমার এখানে কত হচ্ছে? 546 যোগ 3 11 33 3, মানে 6 3 9 4 3 7 আর 5 3 8, মানে 879, অর্থাৎ অপশন ডি হলো আমার অ্যান্সার হবে সঠিক উত্তর। ওকে, তো এইভাবে কিন্তু সময়ের মধ্যে অঙ্কগুলো তোমাদের করতে হবে ডিয়ার। এবার লাস্ট অঙ্ক আমরা এগিয়ে যাবো। লাস্ট অঙ্কটা আমাদের কি রয়েছে, একটি ট্রেন কোচবিহার থেকে জলপাইগুড়ি গেল 55 কিলোমিটার/ঘন্টা বেগে এবং জলপাইগুড়ি থেকে কোচবিহারে ফিরলো 45 কিলোমিটার/ঘন্টা বেগে, সমগ্র যাতায়াতের গড় গতিবেগ কত? 100% গ্যারান্টি দিয়ে বলছি, এবছরে যে আমাদের এক্সাম গুলো হতে চলেছে, সে এসএসসি জিডি বলো বা ডব্লিউপির এক্সাম বলো, যে কোনো এক্সাম বলো, এই অঙ্ক পাবেই পাবে, এটা গ্যারান্টেড আমি তোমাদের বলছি, হ্যাঁ, এই সূত্র প্রত্যেকটা অঙ্কেই আছে। সূত্র কি? 2ab / a + b, গড়ের গতিবেগ, গড় যে আমাদের অঙ্ক রয়েছে গড়ের অঙ্ক, সেই গড়ের অঙ্কের গতিবেগের সূত্র 2ab / a + b। তাহলে আমরা এখানে 2 × কত হচ্ছে 55 গুণন 45, আর নিচে 55 যোগ 45 একবারই করে নিচ্ছে, 0 5 4 9 1 10 100, বাস, এটা কাটাকাটি করলে কত হবে? এখানে 50, ঠিক আছে, 5 দিয়ে 5 10 50, 5 11 55, আর কাটাকাটি করার দরকার নাই, লাস্টের নিচে 10ই থাক, পয়েন্ট বসালে হয়ে যাবে। 5 11 55, 4 11 44 আর 5 49, ঠিক আছে, 10 আছে মানে নিচে একটা পয়েন্ট, মানে 49.5 বা 49.5 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। সো অপশন সি হবে আমার অ্যান্সার হলো সঠিক উত্তর, ঠিক আছে। তো আমাদের কিন্তু একদম অঙ্কের যে পার্টটা রয়েছিল, আমাদের অঙ্কের পার্টটা স্টুডেন্টস হয়ে গেল আমাদের কমপ্লিট। আজকে আমরা 50টাই করব, কালকে আমরা 51 থেকে শুরু করব, যেখানে আমার